বেশ্যা। পাশের ঘর থেকে ভেসে আসা একঘেয়ে কাশির আওয়াজে শরীরের আগুনটা নিপতে বসেছিল পন্টার। মেয়েটাকে খিঁচিয়ে উঠে একটা খিস্তি দিয়ে বলে, ঢ্যামনাটার মুখ বন্ধ করে আয়, মজা আসছে না? টাকা উসুল না হলে কিচ্ছু পাবি না। মেয়েটা দ্রুত গতিতে শাড়িটা জড়িয়ে চলে গেল পাশের ঘরে। যখন পন্টা ঘরটায় ঢুকেছিল তখন একটা দরজা ভাঙা দেরাজ হাঁ করে তাকিয়েছিল। তক্তপুষের মধ্যে একটা ম্যাড়ম্যাড়ে চাদর সাপটে ছিল, এখন তা কুচকে গিয়ে নিচে ঝুলে পড়েছে। পন্টা জামা প্যান্টগুলো দেওয়ালে ঝোলানো নারকেল দড়ির মধ্যে টাঙিয়ে রেখেছে। দেওয়ালে এখন মৌরুষি পাট্টা জমিয়েছে একটা টিকটিকি। একটা মথের সাথে শিকার শিকার খেলছে টিকটিকিটা। মথটিকে উড়তে দিচ্ছে। মথের ওড়ার সময়সীমা ধার্য করে রেখেছে ও। সময় ফুরোতেই মথটিকে মুখ গহ্বরে চালান করে দিল টিকটিকিটা। ঠিক সে সময় মেয়েটি ঢুকল। পাশের ঘরে তখন কাশির দমকটা যেন কিছুটা কমেছে। পন্টা মেয়েটাকে তার ২৬-২৬-এ চাপতে বলেছিল। একটুখানি আড়ালেরই তো ব্যাপার, হোক না ছাদ খোলা। লেটু তখন ড্রাইভারের কেবিনে ঘুমিয়ে কাদা। পন্টার কাজ হয়ে যেত ওখানেই। মেয়েটি কিছুতেই উঠল না ট্রাকে। ওর নাকি লজ্জা লাগছে। খালাসিটা যদি জেগে যায়? পন্টা খিস্তি মেরে বলেছিল, রেন্ডিদের আবার লজ্জা কিরে মাগি? মেয়েটা জবাব দেয়নি পন্টার শ্লেষের। ওকে নিয়ে এসেছিল এই মাটির ছাউনিটাতে। এটা কি ঘর না বলে ছাউনি বলাই ভালো। দেখেই বোঝা যায় বহুদিন মেরামত করা হয়নি। পন্টা আর ঝামেলা পাকায়নি। মেয়েটা পন্টার কাছে আসতে পন্টা ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল অজগরের মতো। কয়েকদিনের উপসী পন্টা ভিসু ভিয়াস হয়ে উঠেছিল। পন্টার প্রবল দাবানলে মেয়েটা পুড়তে লাগল। হঠাৎ দরজায় মৃদু টোকাতেই মেয়েটা ধর্মড়িয়ে উঠে বসল। কাপড়টা কোনোমতে জড়িয়ে সামনের ভাঙা দেরাজ থেকে বিবর্ণ একটা ফুটিফাটা স্যান্ডোগেঞ্জি আর একটা লুঙ্গি নিয়ে এলো পন্টার কাছে। এটা তাড়াতাড়ি পরে নাও। কেন এটা পড়তে যাব? ওকে। সময় নেই, সব বলবো, আগে এগুলো পরে ওর সামনে দাঁড়াও। কি ঝঞ্ঝাট! আগে বল ও কে? শ্বশুর। এগুলো আমার স্বামীর জিনিস, তুমি পরে নাও। ও ভাবে আমার স্বামী। চোখ আর কান শেষ হয়ে গেছে ওর। ঝাপসা দেখে চোখে, বুঝতে পারবে না তোমাকে। পন্টা বেজার মুখে ওসব গলিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। মেয়েটি কপাটটা খুলে দিতে একটা ভাঙাচোরা শরীর গলা বাড়িয়ে ওদের দিকে তাকায় যেন একটি প্রাগৈতিহাসিক জীব। চোখগুলো তার মরা মাছের মতো প্রায় নিষ্প্রাণ। ফ্যাঁসফ্যাঁসে গলায় এসে বলল, কে এলু রে? গণেশ নাকি? মেয়েটিও কানের কাছে মুখ নিয়ে এসে জবাব দিল, হ্যাঁ বাবা সেই। শরীর টানছে, অনেক দূর থেকে এসেছে, ঘুমাবে বলছে। চোখের ওপর হাতের চেটোটা ফেলে লোকটা পন্টাকে বোঝার চেষ্টা করে। তা বাপ, কখন যাস, কখন আসিস বুঝতেই পারি না। সীতা আছে বলে দিনরাত্রি বুঝতে পারি। ছাদটা জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে, ঠিক করে দে না বাপ। জলে ভিজে ভিজে কাশিটা জেকে বসেছে আমার। তোর বউটাও তো পোয়াতি, ওর কথাও ভাব। মেয়েটি লোকটিকে বুঝিয়ে সুঝিয়ে ওর ঘরে দিয়ে আসে। তোর বর কোথায় গেছে? ও অন্য মেয়ে ছেলের সাথে পালিয়েছে। পোয়াতি হলে কি করে? আমি পোয়াতি নই। গণেশ ছবিরানীকে নিয়ে মাস ৬ আগে পালিয়ে গেছিল। সব জেনে সীতাও খোঁজ করেনি ওর। এ খবরটা সীতা দিতে পারেনি গণেশের বাবাকে। স্ত্রীকে হারিয়ে ছেলে আর বউকে আঁকড়ে বেঁচে আছে ৭০-এর ফটিক। বড় তাড়াতাড়ি বুড়িয়ে গেছে সে। দিন দিন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল হয়ে পড়ছে ফটিকের। নামকে মাসতেই ফটিকের বেঁচে থাকা। সীতা আগলে রেখেছে ফটিককে। তার জন্য ওকে ওর শরীরটাকে দাড়িপাল্লায় তুলতে হয়েছে। এছাড়া উপায় ছিল না বাঁচার। অবশ্য মনে একটা সন্দেহ ছিল, ওর শরীরের দর কতটা উঠবে, বা ওর শরীরটা আদেও চলবে নাকি মিনাবাজারে। কারণ ও তো স্বামী পরিত্যক্তা। স্বামী ওর শরীর আর মনকে প্রত্যাখ্যান করে মজেছে অন্য নারীতে। তবে দিন কয়েক পরে ও বুঝেছিল ওর সন্দেহ অমূলক। দায়িত্বহীন সঙ্গমের খদ্দার অনেক। ফটিক সীতাকে সত্যিকারের সীতাই মনে করত বিয়ের প্রথম দিন থেকে। তাই সীতা ফটিককে ফেলে যেতে পারেনি। রোজ নতুন নতুন মিথ্যে বলতে হয় সীতাকে। ফটিক কিছুদিন আগে বংশধর চেয়েছিল সীতার কাছে। তাই সীতাকে পোয়াতির কথা বলতে হয়েছে ফটিককে। অন্য মিথ্যেগুলোর মতো ছেলে ভুলানো মিথ্যে। এ লাইনে যারা নামে তারা বাচ্চাকাচ্চা ঝামেলা রাখে না। সীতাও সাবধান ছিল এক্ষেত্রে। কয়েকদিন ধরে ফটিক গণেশকে দেখতে চেয়েছিল। পন্টার শরীরটা অনেকটা গণেশের কাঠামোর সাথে মিলে যায়। গলার আওয়াজটাও তেমন। হর্ন মেরে যখন বলেছিল, কিরে বুলবুল, আমার খাঁচায় বসবি, সীতা তখন পন্টাকে ঘরে নিয়ে আসতে দ্বিধাবোধ করেনি। সীতা আবার তক্তপোষে শুয়ে পড়ে। আজ সীতা সাবধান হয়নি। ফটিকের যে বংশধর চাই, দিন ২০ আগের মিথ্যেকে
যে সত্যি করতে হবে সীতাকে। সীতা পোয়াতি হতে চায়, বংশধর দিতে চায় গণেশের বাবাকে। নাইবা রইল গণেশ, ও তো আছে। ফটিকের কাছে শেষ পর্যন্ত সে সীতা থাকতে চায়। হোক না সে বেশ্যা, বেশ্যাদের হাতের ফোটানো মারভাতের রং তো সেই সাদা। সমাপ্ত। কলমে অনির্বাণ মজুমদার।